সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তার যে একটা বার্তা, একটা জয়ধ্বনি, এটা কিন্তু নিয়ে আসবে। মুখে দিয়ে এগুলো লিখে যেত না। তিনি তিলে 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 নিজেকে বিসর্জন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দারিদ্রতা ছাড়া হবে না তো। কারণ যাদের জীবনে সংগ্রাম নাই তারা কি লিখবে? যাদের জীবনে সংগ্রাম নাই করতে হবে। আমাদের বাড়ি গ্রেটার নোয়াখালী ফেনীতে আমরা প্রাইমারি স্কুলে পড়েছি। আমরা আবার মাকে সহযোগিতা করেছি, বাবাকে সহযোগিতা করেছি কাজে। টিচাররা আমাদেরকে মেরেছে, আমরা সেটা প্রতিবাদ করিনি। বাড়িতে গিয়ে যে বলি, কারণ মা আবার মাইক দিবে, বাবা আবার মাইক দিবে, খেয়াল করেন, এমন না দিতে হবে। তো সুতরাং শিক্ষকদেরকেও তাদের শাস্তি, কিছু কিছু শাস্তি দিতে হবে কিন্তু স্টুডেন্টকে। কিন্তু আমরা তো এখন এমন ভাবে আমেরিকার দিকে তাকিয়ে আছি যে নিজের সন্তান করি যে বোকা দেওয়া যাবে না, তাই না? তো এটা তো হতে পারে না। সুতরাং মা বাবা যদি পুত্র বা কন্যার জন্য আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি কিছু কিছু সহনশীল মাত্রায়, তাহলে শিক্ষক নিতে পারবে না। ধরো শিক্ষক তো হচ্ছে কি একটা আদর্শের প্রতীক। মা বাবা কিন্তু জন্ম দেয়, শিক্ষক কিন্তু তাকে কি তাকে মানুষ হিসেবে তৈরি করে। আমরা প্রাইমারি স্কুলে যে পড়েছি এখন কাজে লাগছে, হাই স্কুলে যা পড়েছি কাজে লাগছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা পড়েছি মনে হয় এটা কাজে লাগছে না। খেয়াল করেন আপনি, তারাবাদ যে পড়েছি, তারাবাদের কথাই প্রত্যেক জায়গায় কাজে লাগছে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো তাহলে আমি যদি ভালো হয়ে চলবো, তাহলে রাষ্ট্রের এত হাজার কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়ে গেল? খেয়াল করেন, আমরা তো এই ব্যাংক খালি, সবকিছু খালি, সব শূন্য হয়ে গেল। কে করলো এটা? কেউ দায়িত্ব নিচ্ছে না। কিন্তু কেউ ভালো লোকে নিয়ে গেছে, ড্রাইভারে নিয়ে গেছে, পিয়নে নিয়ে গেছে, তাই না? তো কিভাবে নিল? আমার পিয়ন এত টাকা কিভাবে নিয়ে যায়? এটাও আমার তো। হ্যাঁ, এটা আমরা করছি না যে আমরা এটা উপহাস করছি না। আমরা নিজেকে, আমার নিজের দোষ আমি নিজে খুঁজতেছি যে আমার কোথায় ভুল আছে। সুতরাং প্রত্যেকেরই আমরা ভুলের উদ্যোগ কেউই নয়, কিন্তু আমি উপহাসও করছি না। কারণ কারো দুঃসময় দেখে সেখানে উপহাস করা ঠিক নয়। কারণ আমার জীবনে কি পরিণতি হয়, কত দুঃসময় আমাকে পার করতে হয় সেটা আমি জানি না। সুতরাং সকলের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, সবার কথা আমরা শুনবো এবং কি সেখান থেকে একটা জিনিস নিয়ে, যেমন কবি নজরুল কোথাও আপোষ করেনি। ইংরেজদের যদি প্রশংসা করে একটা কবিতা লিখতো, একটা লাইনও লিখতো, তো নোবেল কে ফেরায়? নোবেল কতগুলো আসতো বলেন? কোথাও আপোষ করেনি। সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্য, সুন্দর, কল্যাণ, কাউকে ছেড়ে কথা বলেনি। যে কাউকে ছেড়ে কথা বলেন যে তাসবি ফোড়া সিজদা দেখে কুদালে ভুলবে না। তাসবি দেখায় দেখায় পড়লে তো লাভ হবে না, আমার মনকে তৈরি করতে হবে, তাই না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনী থেকে সবকিছু নেওয়া সম্ভব। একজন শাসক, একজন ছাত্র, একজন কিশোর, তরুণ, তাই না? প্রত্যেকে আমরা শিক্ষা নিতে পারি। এখন এটা জ্ঞানের গভীরতা যার যত বেশি, সে তত বেশি এগুলো বুঝতে পারবে। কারণ আমরা আমাদের জন্য যে বিধানগুলো তৈরি করি, এগুলোর মধ্যে প্রচুর ত্রুটি থাকে। কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিধান মতো যদি আমরা পরিচালিত হতে পারি, আমরা একটা কমপ্লিট কোড অফ লাইফ কিন্তু সৃষ্টি করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। পরিশেষে কবি নজরুলের এই যে আলোকিত বর্ণের জীবন, আসলে দুঃখ কষ্টের ভিতর দিয়ে তিলে তিলে নিজেকে শেষ করে গুলির মুখে জীবন দেয়া একেবারেই সোজা। সোজা না? গুলির মুখে জীবন দেয়াটা সোজা, কিন্তু তিলে তিলে মানুষের জন্য জীবন দেয়া অনেক কঠিন, অনেক কঠিন। এই যে দারিদ্রতার মধ্যে বেঁচে থাকা, পরিবারকে আয়ের কোনো উৎস নাই মানুষের, কেউ কারোর পকেটে পয়সা নাই, আর দুইশের পয়সা থাকলেও আমরা মারামারি করছি। আর ওইদিকে দেখা যায় মুষ্টিমেয় কিছু মানুষ সমস্ত টাকা তাদের বাড়ি ঘরে, তাদের গোডাউনে তারা আবদ্ধ করে ফেললো। তাহলে এই যে দানব, মানবের মধ্যে যে এই যে দানব, কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমা লিখে কয়েকটা মানুষ, তো এটার যেন আর কখনো না হয় সে বিষয়ে আমরা সকলেই একটা কি আমরা প্রত্যেকেই আমরা যার যার অবস্থান থেকে, এখানে তো অনেক পার্টির চেয়ারম্যানরা আছেন, আমি দেখছি যে প্রত্যেকেই সৎ, প্রত্যেকের মানে কথার কি তাদের যে সীমাবদ্ধতা
রেখে কথা বলছেন, কাউকে অপমান অপদস্থ করে কথা বলছেন না। কারণ মূলত তো আমরা এখানে বাংলাদেশের নাগরিক সবাই, এবং আমরা ভাই ভাই। মূলত আমরা যে যে ধর্মের হই না কেন, আমরা কিন্তু এক আদম থেকে আমরা কিন্তু এসেছি। অর্থাৎ আমাদের সবার উপরে একজন আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে যে নামে তাকে ডাকি, কারণ আল্লাহ তাআলা মুসলমানদের 99টা গুণবাচক নামে ডেকে থাকে। সো তার নাম যে যে ভাষায় ডাকুক, যদি বিশ্বাস করে যে সবার উপরে একজন আছে, তাহলে বলতে হবে যে তার ঈমান আছে। আর যার ঈমান আছে তাকে তো কখনোই আল্লাহ ফেলবেন না, তাকে অবশ্যই তিনি আমাদের দোষ ত্রুটি এগুলো মার্জনা করে অবশ্যই মহাপুরস্কার আমাদেরকে দিয়ে থাকবেন। তো সেই দিক থেকে কবি নজরুল ইসলামের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি, এবং তাকে বেহেশতের উচ্চ মুকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দান করুন, সেই প্রার্থনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে আজকে অনুষ্ঠানের আয়োজক সবাইকে ধন্যবাদ না জানালেই নয়, প্রতিনিয়তই আমাদেরকে সুযোগ করে দিয়ে যাচ্ছেন। শুভ সন্ধ্যা, সংগ্রামী শুভেচ্ছা। আজকে অনেক প্রাজ্ঞ ব্যক্তিদের বক্তব্য রাখবেন। পৃথিবী যতদিন থাকবে, আমরা ছোটবেলায় আমরা স্বর্বর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ার সাথে সাথে আমাদের যার যার ধর্মীয় বই পড়ার সাথে সাথে পৃথিবীতে যত বাংলাদেশ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত মহান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্য, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা ইতিহাস পড়ে থাকি, তার মধ্যে কবি কাজী নজরুল ইসলাম তার মধ্যে একজন অন্যতম। আমরা যদি বাংলার ভাষা আন্দোলন দেখি, তারপরে থেকে ৭১ মুক্তিযুদ্ধ, তারপরে আমাদের শোষণ নিপীড়ন যতদিন সমাজে থাকবে, তখন সামনে আমাদের কাজী নজরুল ইসলাম চলে আসে। তার কবিতা, গান, গল্প আপনার সেখানে প্রদর্শিত হয়। তার গানগুলা, তার কবিতাগুলা, তার সৃজনশীল কথাগুলা গানের মাধ্যমে, কথার মাধ্যমে, স্লোগানে উচ্চারিত হয়ে আন্দোলন, সংগ্রাম এবং চেতনাকে শানিত করে। এটাই হইল কবি কাজী নজরুল ইসলাম। আমরা স্লোগানের মধ্যে শুধু ছিলাম, তাদের স্লোগানকে ধারণ করে অনেক বড় বড় কাজ হয়েছে। আমাদের ভাষা যুদ্ধের সময় হয়েছে, ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে। যে জয় বাংলা শব্দটি, এটা আমরা মনে হয় অনেকে জানি, কেউ কেউ হয়তো জানে না। তার কবিতার একটা ৩৭ সালে বা ৩৮ সালে তার কবিতার একটা শেষ শব্দ ছিল জয় বাংলা। স্বাধীনতা সংগ্রামে আমাদের ৭১ মুক্তিযুদ্ধে জয় বাংলা শব্দটা ছিল খুবই মুখরিত। সে স্লোগানকে ধারণ করে আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল, এবং ৭.৫ কোটি বাঙালি স্বাধীনতা যুদ্ধে আমাদের অনুপ্রাণিত হয়েছিল, এবং মাটি, মা, দেশের জন্য তারা জীবন উৎসর্গ করেছে। উৎসর্গ করে কেউ কেউ আবার বেঁচে থাকে এই দেশকে স্বাধীন করেছে। তো সুতরাং আমরা একটা যেমন অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত পাই, আবার অত্যন্ত দুঃখের সাথে একটা যে পরিলক্ষিত হয়, তাদের অর্জিত স্লোগানের বিনিময়ে যে সংগ্রাম, সেই রাষ্ট্রটি সমাজকে আমরা যারা ক্ষমতায় থাকি, আমরা সেটা কিন্তু বাস্তবায়ন দেখতে পাই না। আমি জানি না, আজকে অনেক কথা আসতেছে এই বন্যার আগে, বন্যার পরে। তবে এটা সত্য কথা যে ফারাক্কাবাদ নিয়ে, পাকিস্তান আমল থেকে ফারাক্কাবাদ নিয়ে আমাদের একটা অমীমাংসিত বিষয়। সেটা পাকিস্তান সরকার যেমন এটা সমাধান করতে পারেনি, স্বাধীনতার পরেও আমাদের সে শুধু বাংলাদেশের মাওলানা ভাসানী নেতা ছিলেন না, তিনি ভারতবর্ষের একজন জনপ্রিয়, অত্যন্ত আপনার যার হুঙ্কারে সারা ভারতবর্ষ কাঁপিত, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাওলানা ভাসানীর অবদান আমরা মনে হয় ভুলতেই বসেছি। কিন্তু তিনিও কিন্তু এই ফারাক্কা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছে এবং মার্চও করেছেন, কিন্তু সমাধান করেনি। আজকে আমরা আসলে দেখতে পাই, বন্যা হলে নিচের দিকে পানি ছেড়ে দেয় উদ্দেশ্যমূলক ভাবে, অথবা পানিতে নির্ণয় ছাড়ে দেয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় পরিলক্ষিত হয়, সেটা হলো আমরা যে নদীমাতৃক দেশ, এবং ৫৪টা বলে আমি ১লা আগস্টে আমরা পানি উন্নয়ন করে যাই। পানি উন্নয়ন করে যাওয়ার আমাদের বাংলাদেশে কয়টা নদী আছে?
তো ওনারা বলে যে 254টা নদী আছে, কিন্তু এখন 54টা নদী বলে আবার কালকে পরিবেশ আন্দোলনের ইয়াতে ছিলাম অনুষ্ঠানে বা পিছতার, সেখানে তাদের ডকুমেন্টারি একটা দিয়েছে, সেটা হলো 1008টি নদী আছে বাংলাদেশে। আসলে মূলত আমাদের যে নদীগুলোর যে নাব্যতা সৃষ্টি করার কথা, আমাদের নদীগুলো খেয়ে ফেলছে, আমাদের খালগুলো খেয়ে ফেলছে, আমাদের বিলগুলো খেয়ে ফেলছে। আমরা আমাদের 1988 সালে মানে স্পষ্ট মনে আছে, আমরা তখন ফেনী কলেজে আমাদের ওই যে বেন পাটোয়ারি এরশাদ সাহেব আপনার মতিঝিলে তখন সাদা কালো টেলিভিশন, এরশাদ সাহেব বন্যা হয়েছে, আপনার ওই নদী দিয়ে নৌকা দিয়ে ঘুরতেছে প্রেসিডেন্ট এরশাদ। কিন্তু আজ 2024 সালেও দেখি 70 মিলিমিটার 80 মিলিমিটার বৃষ্টি হলে ঢাকা শহর প্লাবিত হয়ে যায়, মতিঝিল, শান্তিনগর, গ্রিন রোড থেকে শুরু করে। তাহলে এখানে যে ড্রেজিং ব্যবস্থাগুলো ড্রেন আছে, কিন্তু সিটি কর্পোরেশন লোকও আছে, 2-3 মাস পর পর এখানে যে এগুলো সংস্কার করার কথা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা, ওই দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু করে না। তারা দুর্নীতির নিমজ্জিত হয়ে তারা এই নদীকে ড্রেনেজ ব্যবস্থা বলেন, সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য সেবামূলক কাজগুলো বলেন, এগুলো থেকে পুরা নগরবাসী যেভাবে হয় বঞ্চিত হয়, তারা ভুক্তভোগী হয়, তেমনি আবার দেশেরও কিন্তু বিতর্কিত হয়। তো আমি আশা করব এখনকার বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, আমরা তার ভালো একটা স্লোগান, এটা অতীতেও দেখেছি, কল্যাণকর রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, সেই জন্য বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে তারা যদি এই 2024 সালে যতগুলা আত্মহত্যা হয়েছে এই কোটা বিরোধী আন্দোলনে, তাদের রক্তদান সার্থক হবে যদি তাদের এই ঘোষিত কর্মসূচিকে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে বাস্তবায়ন করতে পারে। তাহলে ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ, তারপরে 1990 সালের যে আত্মহত্যার মাধ্যমে যে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, সেই শহীদদের রক্তদান, 2024 সালের যারা স্লোগান দিয়ে আত্মহত্যা দিয়েছে তাদের আত্মদান এবং যারা সংগ্রাম করেছে সার্থক হবে। তখন কবি কাজী নজরুলের সমস্ত সৃজনশীলতা সার্থক হবে, আর আরো যারা আছে তাদের আন্দোলন সংগ্রাম সার্থক হবে। এই আশাবাদ ব্যক্ত করি এই মহান ব্যক্তির, এই মহামানবের প্রতি আমার, তার সমস্ত সৃষ্টির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আরো ধন্যবাদ। প্রকাশ করার যে একটা ক্ষমতা, একটা স্কিল, সেইটাই হলো আসল। অনেকেই অনেক জ্ঞানী আছেন, কিন্তু হয়তো সবকিছু প্রকাশ করার মতো ক্ষমতাটা তার নেই বা স্বাধীনতাটা তার নেই, যেটা ওনার ছিল। উনি স্বাধীন বা পরাধীন এইসব কোনো উনি পরোয়া করতেন না। ওনার যেটা ভালো লাগতো সেটা উনি বলতেন, সেটা উনি রচনা করতেন। আরেকটা জিনিস আমি দেখেছি, খেয়াল করেছি, যে যত গান উনি লিখেছেন বা গান গেয়েছেন বা গান সুর দিয়েছেন, ম্যাক্সিমাম গুলো ক্লাসিক্যাল। তাহলে ক্লাসিক্যালের উপরে যে ওনার একটা দখল ছিল, সেটাও কিন্তু আমাদের তুলে ধরতে হবে সমাজের কাছে। প্রত্যেক ওনার গান কিন্তু অনেক কঠিন, গাওয়া অনেক কঠিন, কারণ টোটালি না হলেও পার্শিয়ালি ওনার গানগুলো ক্লাসিক্যাল বেসড। তো একটা মানুষের মধ্যে যদি আমরা নারীরা আমাদের বিদ্রোহী কবির লেখা, তার গর্জন আমাদের নারীদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত করেছে। আমি হয়তো 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু 5ই আগস্ট রাজপথে আমি ছিলাম, আমি আহত হয়েছিলাম। আমি জানতাম না যে আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো, আমি জানতাম না আমি আমার মায়ের বুকে ফিরে যেতে পারবো। আমি শুধু 5ই আগস্ট বলবো না, আমি বিগত দিন থেকেই এই স্বৈরাচারী সরকারের রাজপথে থেকে অনেক অন্যায়ের প্রতিবাদ করেছি। তো সেখান থেকে বারবার আমাদের বিদ্রোহী কবির কথা স্মরণ করছি, এবং আমার যত নারী নেতৃবৃন্দ আছে প্রত্যেককে আমি সেই
উৎসাহটা, আমাদের বিদ্রোহী কোভিড গর্জনটা মনে করে দিয়েছি। আমাদের নারীদেরকে পিছিয়ে বসে থাকলে চলবে না, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা নারীরা এই সমাজে অনেক নির্যাতিত, হয়তো আমি না, হয়তো আরেকজন না, হয়তো বা কেউ আছে। সেজন্য আমি বলবো আমাদের প্রতিটা মা, বোন, ভাই সবাইকে বলবো যে প্রত্যেকেরই স্ত্রী, সন্তান, মা, বোন আছে। প্রত্যেককেই বলবো নারীদেরকে সাহসী করে তোলার জন্য, যেন তারা কোনোভাবেই মনোবল তাদের ভেঙে না যায়। আমরা যেন সকলেই পুরুষের সাথে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যেন এই সমাজটাকে আরো সুন্দর, সুশীল করতে পারি। আমরা যেন আগামী দিনের ছাত্র, কিছুদিন ধরে ফেসবুকে বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষিকাদের চেতনার সঙ্গে অশান্ত ছিদ্রের সঙ্গে যা যা যায় না, সেই শব্দগুলো, সে বাক্যগুলো সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়ে এক্সপ্রেস করছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে মাননীয় যিনি গৌরব তিনি পরিচয় মন্ত্রী ছিলেন, আমি তারকে সামনে রেখে বলবো যে আজকে আমাদের যে নদীর কথা বলছে, আমাদের ওই যে শ্রমিক নাচটি, আমি এটা করার কি করা দরকার, পড়াশোনা করে কথা বলতে হবে, তার আসলে পড়াশোনা করা দরকার। যে আমরা যদি যৌথ নদীর পানি ব্যবহার করতে চাই, এটার জন্য আন্তর্জাতিক যে আইন আছে, সেই আইনটা আগে রেটিফাই করতে হবে। আগে আইনটা রেটিফাই করতে হবে। রেটিফাই মানে কি? অনুমোদন করা। তার মানে আমরা বাংলাদেশকে স্বাক্ষর দেশ না, আমরা স্বাক্ষর দেশ না। আমরা আন্তর্জাতিক আইনটা বাংলাদেশ স্বাক্ষর করতে, বাংলাদেশ চাইলে কিন্তু আন্তর্জাতিক আরো চাইতে পারবে না। আমি জাতীয় মানবাধিকার টিচার হিসেবে মানবাধিকার আন্তর্জাতিক করে পড়াশোনার কথা বলতেছি, পড়াশোনা করে আগে এটা রেটিফাই করতে হবে। ফার্স্ট অফ অল উচিত হলো এটা রেটিফাই করে আগে হচ্ছে আমরা আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করে দেশ শুরু করবো। তারপর আপনি যে কথা বলবেন কোন দেশ মানে, কোন দেশ মানে না, আপনি তো স্বাক্ষর করে দেশই না। নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই পানি নিয়ে ভারত আমাদেরকে পানি দিয়ে দিল, বা জল দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিল, এটা কিন্তু সর্বাংশে সত্য না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সর্বাংশে না। কেন সত্য না? আমাদের কুমিল্লার যে বাড়িটা হয়েছে এটা ভারতের বাড়ি। আমি কুমিল্লার ছেলে, গোবিন্দ নদীর পাড়ে আমার জন্ম, বেড়ে ওঠা। কিন্তু পেড়ে যে বাড়িটা, এটা কিসের বাড়ি? আমাদের নোয়াখালী রামগঞ্জ যে বাড়িটা, সেটা কিসের বাড়ি? চাঁদপুরে যে ফরিদগঞ্জ যে বাড়িটা, সেটা কিসের বাড়ি? আমাদের হাজিগঞ্জ হাসতে যে বাড়িটা, সেটা কিসের বাড়ি? এটা হচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। এটা হচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। আমি আবারও বলি যে যখন অতিবৃষ্টি হয়, ইভেন আমরা ঢাকা শহরেও দেখি, ঢাকা শহরেও কিন্তু আরো সমান পানি হয়ে যায় একটু বৃষ্টি হলে। সব সমস্যা হচ্ছে অবশ্যই আমরা নিন্দা জানাই, ভারত আমাদেরকে না জানিয়ে পানি ছেড়ে দিয়েছে, অবশ্যই নিন্দা জানাই। এটা বিচার হবে আন্তর্জাতিক আদালত। আমরা যদি